কারণ আপনারা সবাই জানেন আমার বাবার একটা মিলাদ এই বাড়িতে আমরা করতে পারি নাই। পারছিলাম? পারি নাই। কিন্তু তো এই জুলাই আগস্ট হয়েছে বলেই আমরা স্বাধীনতা ভোগ করতেছি এবং আজকে আমি আমার জন্মদিন পালন করতে পারতাম, কিন্তু আমি সেটা বাদ দিয়ে আমি এদের কৃতজ্ঞতা স্বরূপ আজকে আমি এই অনুষ্ঠানটা আয়োজন করছি। এই যে একটা বৃহৎ ব্যাপার, যারা এই অন্তর্কে অনুধাবন করতে না পারবো তারা এই আন্দোলন সম্বন্ধে কিছুই জানবো না। যারা এর কাছাকাছি ছিল, মৃত্যু ঝুঁকিতে ছিল, হামলার শিকার হয়েছে, মামলার শিকার হয়েছে, তারাই জানে যে এটার কত গভীর এটার একটা ক্ষত। আমি নিজে এই আন্দোলনে আটকা পড়ে গেছিলাম। আমি একটা ফেসবুক গ্রুপ এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের দলীয় এবং দলের বাইরে বিভিন্ন ইয়ের সাথে এই আন্দোলনটাকে ইন্সপায়ার করতেছিলাম, কিন্তু আমি নিজে সরাসরি অংশগ্রহণ করি নাই। একটা পর্যায়ে আমার কাছে এই সাভার থানার ওসি আমার সাথে ব্যক্তিগত ভালো সম্পর্ক ছিল, এটা আমি সবার সামনে ওপেন করলাম, তিনজনের সাথেই ছিল। তারা আমার মেসেজ দিল, ভাই আপনার হত্যা করার পরিকল্পনা হয়ে গেছে, আপনাকে তো বাইরে ফেলতে হবে, তাড়াতাড়ি এলাকা ছাড়েন। পরপর 4 দিন রাতে ফোন দেয়, দিনে ফোন দেয়, ভাই আপনি বেরিয়েছেন, আপনার বাসায় কিন্তু আমরা আম আসতেছি। আমি খুব আতঙ্কিত হয়ে গেলাম। লাস্ট মুহূর্তে 2 রাকাত নফল নামাজ পড়া আমার কিছু কর্মী আমি বাসার থেকে বের হয়ে গেছিলাম। এটা হচ্ছে বুঝতে না পারবো সে এই আন্দোলনে এই স্বাধীনতা ভোগ করার তার কোনো দরকার নাই। কষ্ট যে বুঝতে না পারবো এই স্বাধীনতা ভোগ করার তার কোনো দরকার নাই। জুলাই আগস্ট হয়েছে বলেই আমরা একটা ফ্যাসিস্ট, একটা নরঘাতকের কাছ থেকে বাইসে গেছি। এটা কি অস্বীকার করতে পারবো? কেন আমাদের চোখে পানি আসে? যারা আজকে সামনে 4 জন আহত যোদ্ধা বসে আছে, এই কষ্টের কথা চিন্তা করেন। আমি যখন হাসপাতালে গেছি দেখতে, কমলে দেখলাম এইখানে গুলি, আর এই যে হারুন সাহেব, তার তো পায়ের কিছু নাই, সারা শরীর এমন একটা অবস্থা মনে হচ্ছে মাংস কুটাল দিয়ে কাইটে নিয়ে গেছে শরীরে। আমি পর 3 দিন হাসপাতালে গেছি। এই আন্দোলনে যারা চিকিৎসাধীন ছিল, মানে হাসপাতালে চিকিৎসা হচ্ছে, পরবর্তী বাসায় চলে আসছে, এমন 42 জন আমি 2 মাস হয়েছে এখন আর আসে না। 42 জন আমি একা ধারে তাদের ওষুধের চিকিৎসা করে। এটা এখানে বলার কিছু নাই। আমার মানে অন্তরে এটা দিছিল যে এই মানুষগুলো কষ্ট করছে, এই মানুষগুলো গুলি খাইছে, এই মানুষগুলো মারা গেছে বিদায় আমি আবার সাভার ফিরতে পারছি না, আমি আর সাভার ফিরতে পারতাম না। আমার বাড়ির অবস্থা কি হয়েছিল বুঝতে পারছেন? আমার এত পরিচিত জন, এত শুভাকাঙ্ক্ষী, এত আত্মস্বজন থাকার পর আমার 2টা ছেলে কোথায় থাকবে সেই জায়গা খুঁজে পাওয়া যায় নাই। কারণ ওরাও টার্গেট ছিল। প্রথমে আমার বলছিল যে ভাই আপনি কিন্তু একদম পাইলে ঘরের ভিতরে আপনার আমার সামনে গুলি করে দেবো। বলছিল নিজে বলছিলাম আমাকে গুলি করে দেবো, আপনার গায়ে ফেলবে, আপনি কিন্তু বাঁচতে পারবেন না, আমার সামনে মারবে। এই সময়গুলা যারা পার করছে তারাই জুলাই আগস্টের শহীদ এবং যারা আহত তাদের সম্বন্ধে তাদের ভিতরে একটা বিভাগ। আমি আমার জায়গা থেকে বলতে পারি, আমি আরো যদি কেউ থাকে এরকম যারা আহত হয়েছে, এখনো কোনো কর্মস্থানে যাইতে পারে না, আর্থিকভাবে অসচ্ছল, চিকিৎসার বাবদ ছাড়াও অন্যান্য সহযোগিতা যদি লাগে আমার জানাবেন। আমি যতক্ষণ জীবিত আছি, যতক্ষণ দেহে প্রাণ আছে আপনাদের পাশে আছি। সাভারের মানুষের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা দীর্ঘদিন দেখছেন এই সাভারের বিএনপি কিংবা আওয়ামী লীগের রাজনীতি, আমাদের দলের নেতা কর্মীরা কিভাবে অত্যাচারিত হয়েছে, জামাত শিবির সহ বিরোধী দল যারা ছিল সবাই অত্যাচারিত হয়েছে। এই সাকিব ভাই সাংবাদিক, তার বাড়িঘর কিন্তু রাখে না, আমি নিজে গেছি গিয়ে দেখে আসছি। তো এইরকম খারাপ সময় যেন বাংলাদেশে না আসে, সাভারে না আসে। আগামী সাভার হোক এটা সুন্দর সাভার, সন্ত্রাস মুক্ত সাভার, চাঁদাবাজি মুক্ত সাভার, একটা ছিনতাইকারী মুক্ত সাভার, মাদক মুক্ত একটি সাভার, একটি আধুনিক সাভার, একটা শিক্ষানগরী হিসেবে পরিচিতি পাক, মানবিক শহর হিসেবে পরিচিতি পাক। আপনারা যদি আপনাদের জায়গায় থেকে, আমি আবারও বলি, আমার ভোট দেওয়া লাগবে এমন কোনো কথা না, আমার কাজ, আমার কর্ম, আমার আচার আচরণ, আমার ব্যবহারে যদি মনে হয় যে আমি ভোট পাওয়ার যোগ্য, তাইলে আমার ভোটের, তাছাড়া আমি ভোট চাই না। আমি আমার জায়গায়
আমি সাভারের মানুষের সেবা করতে চাই, সেবা হইতে চাই, আমি মেয়র হইতে চাই না। আমি চাই মানুষ সাভারের মানুষের সেবা করতে। তো বললাম যে মৃত্যুর ঝুঁকি নিয়ে আমি গেছি, কি কারণে আমার চোখের পানি পড়ে, বুঝতে পারছেন আপনারা যে কি ঝুঁকি নিয়ে আমি গেছি, যে 2 রাকাত নফল নামাজ পড়ে আমি দৌড়ে গেছি। আমি যখন রেডি করে ওইখানে আসলাম, ঘটনা না বললেই নয়, প্রায় 500-600 পুলিশ গুলি করতেছে। কিন্তু আমার তো সময়, আমার বিরোধীর বাসা থেকে মৃত্যু ঝুঁকি নিয়ে আমি 2 রাকাত নফল নামাজ পড়ে বের হয়েছি। তো একটা পর্যায়ে গিয়ে দেখলাম গুলি বন্ধ করে তারা আমাকে হাতে ইশারা দিতেছে, ডাকতেছে। তারা ভাবছে হয়তো আশুলিয়া থেকে ছাত্রলীগের টিম আসছে এদেরকে হেল্পে। যে আল্লাহ যদি বাঁচানো হলো হয়, কিভাবে মানে যারা গুলি করতেছিল ওরা গুলি বন্ধ করেছে। আমি বিসমিল্লাহ সবার কাছে সবাই টান দাও, তোমরা সামনে যাবে, আমি বান্ধে কাটাই। বান্ধে যা দেখলাম আমাকে যে নজরুল, ওদের বাড়ি হচ্ছে এটা মহানদী পাঠানোর যে বাড়ির রাস্তা, শত শত পোলাপান ওইখানে কাজ করতেছে। এর মধ্যে আমাদের লোকজন সহ ওইখানে দাঁড়ানো, ওরা আমার চিনতে পারে না। আমার দেখে আমার পুলিশের লোক প্রথম সবাই আতঙ্কিত হয়েছিল, পরে হেলমেটটা খুললাম, বললাম যে আমি আমার দেখার পর সবাই হাততালি দেওয়া শুরু করলো, চিল্লাচিল্লি শুরু করলো, স্লোগান দেওয়া শুরু করলো। কিন্তু আমি বিদায় দিতে চলে গেছি। তো মৃত্যু তো হাতে নিয়ে গেছি। তারপরে যখন আমি জানাইলাম যে আমি বেরোয় আসছি, তখন কিন্তু আমার বাড়ি ঘরে হামলা হয়েছে, লুটপাট করে সব নিয়ে গেছে। কেউ চাইলেও বাঁচাইতে পারে না, কেউ বাঁচানো শুরু হয়েছিল। শত শত পুলিশ, আমি শুনছি বিডিআর এবং পুলিশ 60 গাড়ি পুলিশ আসছে একটা বাড়িতে আক্রমণ করতে। বাড়ির লুটপাট করে ভাঙচুর করে কিছুই রাখে নাই, এতগুলা গুলি করছে যে পুরো এলাকার মানুষ আতঙ্কিত হয়ে গেছে। এটা তো আসলে আপনার স্বাধীনতা যুদ্ধ না দেখলো, এটা তো আরেকটা স্বাধীনতা যুদ্ধ হয়েছে আমাদের জন্য। যারা